প্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভির প্রতিদিনকার আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। দর্শক, আজ আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সাখাওয়াত হোসেন। প্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব হেড নেক ক্যান্সার নিয়ে। এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন দেশের একজন খ্যাতিমান ক্যান্সার বিশেষজ্ঞ। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই আমরা পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সঙ্গে। ডক্টর সৈয়দ মোহাম্মদ আকরাম হোসেন 1965 সালের অক্টোবরে চট্টগ্রাম জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1990 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে শেরেবাংলা মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর PhD ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি স্কয়ার হাসপাতালের অনকোলজি বিভাগের কনসালটেন্ট হিসেবে কর্মরত আছেন। স্যার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। স্যার, হেড নেক ক্যান্সার আমরা এই নামেই এই এরিয়াটাকে ডেকে থাকি, মানে মুখমণ্ডল ঘাড় সহ পুরা এরিয়ার ক্যান্সারকে আমরা এক কথায় হেড নেক ক্যান্সার বলে থাকি। হেড নেক ক্যান্সারের মধ্যে বিভিন্ন ধরনের ক্যান্সার হয় আমরা জানি, তো কমনলি কি ধরনের ক্যান্সার হয় এই এলাকাতে? আমরা হেড নেক ক্যান্সার আসলে হলো যে আপনি যেটা বলেছেন যে মানে ঠোঁট থেকে শুরু করে মুখগহ্বর পুরো গলা এই পুরো অংশটুকুই, ব্রেন ছাড়া পুরো অংশটুকুই হেড নেক ক্যান্সারের অন্তর্ভুক্ত। এটা মূলত অনেকগুলো পুরো সবকটাই, কিন্তু তার এক একটার কাছে কিন্তু সবটার মধ্যে এক এক রকম ক্যান্সার হয় না। ঠোঁটে যেরকম হয়, জিহ্বার মধ্যে যেরকম হয়, চিবুকে যেরকম হয়, অথবা ইভেন প্যারোটিড গ্ল্যান্ডে যেরকম হয়, সবকটা কিন্তু একরকম ক্যান্সার হয় না, এক একটার কিন্তু এক এক রকম ক্যান্সার হয়। তো বাট এটার সাথে একটা ইম্পর্টেন্ট যেটা হলো সেটা হলো যে কারণ কিন্তু একটা, মানে প্রধান কারণ হলো যে তামাকজনিত। তামাকের ব্যবহারের কারণেই কিন্তু আমাদের হেড নেক ক্যান্সার সবচেয়ে বেশি হয়, এবং সারা পৃথিবীতেও এটা নিয়েই সবচেয়ে বেশি কাজ হচ্ছে। এই ক্যান্সারের ধরনের তো পার্থক্য আছে, যেটা আপনি বলছিলেন যে গলায় কিছু ক্যান্সার বেশি হয়, মুখের মধ্যে কিছু ক্যান্সার বেশি হয়, এবং কি চোয়ালের ক্যান্সার। তো তার মধ্যে কিছু ক্যান্সার তুলনামূলকভাবে চিকিৎসা করলে দ্রুত ভালো হয়, কিছু ক্যান্সার জটিল। এই অবস্থায় একজন রোগী যখন পড়েন তখন সেটাকে কনফার্ম করার উপায় কি, যে তার কি ধরনের ক্যান্সার হয়েছে এবং কি চিকিৎসা লাগবে? সাধারণত যেটা আমাদের জন্য, আমি একটু পিছন থেকে আসতে চাই, একটা হলো যে আরেকটা কথা বলা দরকার ছিল, সেটা হলো যে তামাকের সাথে যে জিনিসটা গুরুত্বপূর্ণ, যে কারণটা আজকে পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে বিশেষ করে মুখের ক্যান্সারের জন্য, সেটা হলো হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ইনফেকশন। এবং এটা প্রমাণিত হয়েছে যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ইনফেকশনের কারণেও কিন্তু এটা একটা ভাইরাস, যার কারণে হচ্ছে। এটা একটা ইম্পর্টেন্ট কথা। কিন্তু এখন এই ক্যান্সারগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে লিমফেটিক মেটাস্টেসিস হতে থাকে এবং আশেপাশে লিম্ফ নোডসগুলোতে, লসিকা গ্রন্থিগুলোতে ছড়িয়ে যায়। যদি লসিকা গ্রন্থিতে ছড়িয়ে যায় তাহলে তো আমরা এটাকে মেটাস্টেসিস বলি। তো সেই সময় কিন্তু ওই জায়গার থেকে আমরা সাধারণত এফএনসি চাইতে আমরা আসলে কোর বায়োপসিকে বেশি গুরুত্ব দিয়ে থাকি, অথবা পুরো লিম্ফ নোডটাকে বায়োপসি করা, অথবা যেহেতু এগুলো অনেকগুলো অ্যাক্সেসেবল সাইট, মানে যেখানে ইচ্ছা করলে বায়োপসি নেওয়া যায়, তো বায়োপসি যদি আমরা নিতে পারি, মাংসপেশি পরীক্ষা করতে পারি, তাহলে সবচেয়ে বেশি ভালো। আর যদি নাই পারি তাহলে সেক্ষেত্রে কমপক্ষে কোর বায়োপসি, কিন্তু এফএনসি আসলে আজকালে আমার কাছে, আমি ব্যক্তিগতভাবে খুব বেশি প্রেফার করি না। লিম্ফ নোডে হলো এফএনসির থেকে কোর বায়োপসি করা যায়। জি, কারণ কোর বায়োপসি করলে আমাদের কাছে পুরো অনেকগুলো কোষের সম্পর্কে তথ্যটা পাওয়া যায়, এবং আমরা বলে দিই, মানে হিস্টোপ্যাথোলজিস্ট বলে দিতে পারেন যে আসলে এটা কোন ধরনের ক্যান্সার। ক্যান্সার হলেই তো আমরা সবাই খুব স্বাভাবিকভাবেই আমরা সবাই ভেঙে পড়ি যে ক্যান্সার মানি আমার বোধহয় শেষ। কিন্তু এখন ক্যান্সারের অনেক আধুনিক চিকিৎসা আছে এবং আসার কথা হচ্ছে অনেক ক্যান্সারেই আরোগ্য লাভ সম্ভব। হেড নেক ক্যান্সারের বেলায় এই আরোগ্য লাভের সম্ভাবনা কতখানি? এটা একটা আসলে খুবই চমৎকার প্রশ্ন। কারণ হচ্ছে যে এই বর্তমান সময়ে, বর্তমান যুগে হেড নেক ক্যান্সারের চিকিৎসা করে রোগীকে সম্পূর্ণ সুস্থ করা সম্ভব। কারণ হচ্ছে যদি শল্য চিকিৎসাটা ভালোভাবে করা যায়, তার পরবর্তীতে রেডিয়েশন থেরাপি বা কেমো রেডিয়েশন একসাথে যদি করা যায়, ইভেন কোনো কোনো ক্ষেত্রে আমরা ব্রাকিথেরাপিরও সুযোগ নিয়ে থাকি, এক ধরনের রেডিয়েশন থেরাপি যেদিন নিতে পারি, তাহলে কিন্তু কোনো কোনো রোগীকে কিন্তু একেবারে সুস্থ করা সম্ভব। এটা তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো শল্য চিকিৎসাটা যথেষ্ট ভালো এবং গুরুত্বপূর্ণভাবে হতে হবে।
স্যার, এই যে ভালো আরোগ্য লাভ করা বা পরিপূর্ণ সুস্থ হওয়া, সেই জন্য আপনার দর্শকের জন্য পরামর্শ কি, বা যারা এই রোগে আনফরচুনেটলি আক্রান্ত হয়েছেন, পরামর্শ কি যে কোন সময় হলে তার আরোগ্য লাভের সম্ভাবনা বেড়ে যাবে? এবং আপনারা একটা কথা বলে থাকেন 5 ইয়ার সার্ভাইভাল রেট, অর্থাৎ হওয়ার পর থেকে চিকিৎসার পর মিনিমাম 5 বছর টাইম তিনি সুস্থভাবে বেঁচে থাকলেন, এবং এই পর্যন্ত সুস্থভাবে বেঁচে থাকলে ধরে নেওয়া যায় যে এই রোগে তার আর ঝুঁকি প্রায় নেই। তো এই কোন রোগীর বেলায় বেশি আরোগ্য লাভ দ্রুত এবং পরিপূর্ণ সুস্থ হওয়ার জন্য তার ক্রাইটেরিয়া কি মনে করেন? না, প্রথম দিকে হলো যে এটা যে টিউমারের সাইজটা কত বড়, টিউমার কতখানি, যে টিউমার যদি লসিকা গ্রন্থিতে ছড়িয়ে না থাকে, তাহলে এগুলো যদি একটি নির্দিষ্ট জায়গাতে বা অর্গানে সীমাবদ্ধ থাকে, তাহলে সেই অংশটুকু যদি রিমুভ করে ফেলা যায় বা কেটে ফেলা যায়, তাহলে কিন্তু ওই রোগের সার্ভাইভাল 100% সার্ভাইভালই কিন্তু 5 ইয়ার্স হতে পারে। 5 ইয়ার্স হতে পারে। 5 ইয়ার্স আসলে অ্যাকচুয়ালি আজকালকার দিনে 5 ইয়ার্সের চাইতে 10 ইয়ার্সের গুরুত্বটা আরও বেড়েছে, কারণ এখন অনেক বেশি, আগের দিনে এটা মনে করা হতো যে মানুষ 5 বছর বাঁচছে কিনা, কারণ যেহেতু মৃত্যু ঝুঁকি অনেক বেশি ছিল, অনেক বেশি দিন মানুষ বাঁচতেন না, তখন সেখানে 5 ইয়ার্সের গুরুত্ব দেওয়া হতো। কিন্তু এখন 10 ইয়ার্স একটা গুরুত্বপূর্ণ হয়ে গেছে, কারণ মানুষ অনেক দিন বাঁচছে, চিকিৎসা নিচ্ছে, শরীরপূর্ণ চিকিৎসা হচ্ছে, ভালো শল্য চিকিৎসা হচ্ছে, সব কিছু হচ্ছে, এবং এখন তো রিকনস্ট্রাকটিভ অনেক ভালো সার্জারি হচ্ছে। এই সুযোগগুলো কিন্তু আগে ছিল না। তো এখন যার কারণে একটা মানুষের কিন্তু 10 ইয়ার সার্ভাইভালও আমরা গুরুত্ব দিয়ে থাকি। তবে প্রাথমিক অবস্থা ধরা পড়লে একজন মানুষের পক্ষে কিন্তু দ্রুত সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব। তার মানে যত দ্রুত চিকিৎসকের কাছে আসবেন এবং যত দ্রুত সঠিক চিকিৎসাটা পাবেন, তার ভালো হওয়ার সম্ভাবনা তত বেশি বাড়বে। তো এই যে আপনার সার্জারির কথা বলছিলেন, যে সার্জারি, ভালো সার্জারি বা শল্য চিকিৎসা দরকার, তার সঙ্গে সঙ্গে বলছিলেন রেডিওথেরাপি এবং কেমোথেরাপি অথবা দুটোই দরকার হতে পারে। রেডিওথেরাপি, কেমোথেরাপি নিয়ে মানুষের মধ্যে এক ধরনের ভীতি কাজ করে যে অনেক দিন ধরে চিকিৎসা নিতে হয়, প্লাস এটা নিলে তার নানান রকমের কষ্ট হয়। এই বিষয়ে আপনার মতামত কি, বা এটা কতখানি আধুনিক হয়েছে, কষ্টটা আগের থেকে কতটা কমেছে? কেমোথেরাপিতে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা বলি কনকারেন্ট কেমো রেডিয়েশন, মানে রেডিয়েশন থেরাপি এবং কেমোথেরাপি হেডনেক ক্যান্সারের ক্ষেত্রে আমরা একই সময় ব্যবহার করে থাকি বেশিরভাগ ক্ষেত্রে। তো সেটাই রোগীর আরোগ্য লাভের জন্য বেশি সহায়ক হয়। এক্ষেত্রে দেখা যায় কেমোথেরাপির পরিমাণ সাধারণত কমই হয়ে থাকে, আমরা খুব কম পরিমাণ কেমোথেরাপি ব্যবহার করে থাকি, এবং সেক্ষেত্রে খুব বেশি সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া খুব বেশি থাকে না, স্বাভাবিকভাবেই থাকে না। কিন্তু রেডিয়েশন থেরাপির পাশাপাশি যখন হেডনেকের ক্ষেত্রে আমরা দিয়ে থাকি, অনেক সময় আমরা বলি যে মিউকোসাইটিস বা মুখের ভিতরে কিন্তু অনেক ধরনের ছোট ছোট ইনফ্ল্যামেশন হয়ে থাকে, কিন্তু কোনোটাই কিন্তু স্থায়ী না, এটা অস্থায়ী। কিছুদিন পরে সবকটাই ঠিক হয়ে যায় এবং পেশেন্ট সম্পূর্ণ ভালো থাকে, কোনো অসুবিধা নেই, বাট সাময়িকভাবে রোগীর একটু কষ্ট হতে পারে। কেমোথেরাপির বেলা অনেকের মধ্যে প্রথমে একটা প্রি মাইন্ডসেট থাকে যে তার চুল পড়ে যাবে, তার নানা রকমের সমস্যা হবে। এখন যে হেডনেক ক্যান্সারে আপনারা যে কেমোথেরাপি দিয়ে থাকেন, তাতে কি এই সমস্যাটা কমনলি হয়? কম, খুবই কম। এটা সাধারণত যে সমস্ত ক্ষেত্রে আমরা পরিপূর্ণভাবে শুধু কেমোথেরাপি দিয়ে থাকি কোনো পেশেন্টকে, এবং সব কেমোথেরাপিতে আসলে মানুষের চুল পড়ে না, কোনো কেমোথেরাপিতে চুল পড়ে, এবং সেই সমস্ত হেডনেক ক্যান্সার সাধারণত এই ধরনের কেমোথেরাপি আমরা খুব বেশি ব্যবহার করি না। কিন্তু অন্যান্য রোগীর ক্ষেত্রে, অন্যান্য ক্যান্সারের ক্ষেত্রে যেগুলো ব্যবহার করি, যেহেতু চুল পড়ে যায়, এই জিনিসটা মানে সামাজিকভাবে মানুষের কাছে খুব সহজে চোখে পড়ে, সেই জন্য মানুষ এটাকে অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে করে। এভাবে চুল পড়ে গেলে এটা কি কতদিন পরে আবার উঠে? সাধারণত নরমাল হতে আবার কেমন সময় লাগে? সাধারণত 2 মাস সময় লাগে। 2 মাসের মধ্যে আবার চুল উঠে নরমাল হয়ে যাবে, ঠিক হয়ে যায়। রেডিওথেরাপির বেলায় আপনি বলছিলেন যে হেডনেক এই এলাকাতে অনেক গুরুত্বপূর্ণ অঙ্গ আছে, আমরা জানি চোখের ব্যাপারটি আছে, লালা গ্রন্থির ব্যাপার আছে, এখানে টেস্ট বার্ড, জিহ্বা বা মুখের ভেতরে টেস্টের ব্যাপার আছে, গলা, এইসব কমনলি কি সমস্যা হয় দিলে? কমনলি শান্ত মিউকোসাইটিসটাই নরমালি রেডিয়েশন থেরাপির সময় বেশি হয়। তারপরে মুখের ভেতরে ঘা ঘা ভাব হয়, এবং খেতে একটু অসুবিধা হয়, ঝাল খেতে পারে না, আর টেস্ট সাধারণত যে স্বাদ কমে যায়, কারণ টেস্ট বার্ডগুলো যেহেতু খুব বেশি কাজ করে না। কিন্তু স্যালাইভারি গ্ল্যান্ড কোনো সময় ক্ষতিগ্রস্ত হতে পারে। কিন্তু আমরা যেটা আধুনিক চিকিৎসা করি এখন, যে আইএমআরটি মানে ইন্টেন্সিটি মডুলেটেড রেডিয়েশন থেরাপি অথবা র্যাপিড আর্ক, এই চিকিৎসাগুলো যখন আমরা করি, সেই সমস্ত সময় সাধারণত এই স্যালাইভারি গ্ল্যান্ডের সমস্যাটা নর্মালি আগের চাইতে অনেক কম হয়। আগে একটা সময় ছিল যে সময় রেডিয়েশন থেরাপির পরে স্যালাইভারি গ্ল্যান্ডগুলো অলমোস্ট সিক্রেশন
হতো না বা নষ্ট হয়ে যেতে পারত। কিন্তু এগুলো কিন্তু IMRT করার পরে বা আরও হায়ার ট্রিটমেন্ট মডালিটি যেগুলো আসছে এতে কিন্তু এগুলো অনেকখানি কমানো সম্ভব হয়েছে। তারপরে যে সমস্যার কথা আপনি বললেন, মুখের ভেতরে কমনলি যে সমস্যাটা হয় কিংবা বাইরের যে স্কিনের কালার চেঞ্জ হয়ে যায়, একটু পুড়ে পুড়ে যায়, এইটা ঠিক হতে কেমন সময় লাগে? খুবই অল্প সময় লাগে। এগুলো খুবই সাধারণত অনেক ক্ষেত্রে হয় না, যে ক্ষেত্রে হয় সেক্ষেত্রে সাধারণত 2 থেকে 3 সপ্তাহের মধ্যে ঠিক হয়ে যায়। মানে অনেক ক্ষেত্রেই সমস্যা হয় না, সমস্যা হলেও 2-3 সপ্তাহের মধ্যে ঠিক হয়ে যায়। ফলে খুব বড় স্বার্থের জন্য আমার সাময়িক এই সমস্যাটা মেনে নিতে হবে। যেমন আমরা শল্য চিকিৎসার পরে একজন রোগীকে হাসপাতালে ভর্তি থাকতে হবে, ওটিতে যেতে হবে, এই স্বাভাবিক যেমন যেগুলো করতে হয় সেই এরকমভাবে একটু কয়েকটা সপ্তাহ একটু কষ্ট করলে সব ঠিক হয়ে যাবে। আপনি এই যে আধুনিক যেসব চিকিৎসার কথা বললেন হেড নেক ক্যান্সারের, এর সবগুলি কি বাংলাদেশে অ্যাভেলেবেল? হ্যাঁ, বাংলাদেশে মানে আমি যে হসপিটালে কাজ করি, যে স্কয়ার হসপিটালে, আমরা একেবারে লেটেস্ট মডার্ন আমরা রেডিয়েশন থেরাপি ফ্যাসিলিটি আছে, র্যাপিডাক, IMRT, IGRT সব ফ্যাসিলিটিগুলো এখানে আছে, ইনক্লুডিং ব্র্যাকিথেরাপি। আমরা হেড নেক ক্যান্সারে ব্র্যাকিথেরাপিরও সমস্ত ব্যবস্থা এই হসপিটালে আছে। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা হেড নেক ক্যান্সার সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম হেড নেক ক্যান্সার ও তার চিকিৎসা সম্পর্কে, বিশেষ করে আধুনিক চিকিৎসা যেটি বাংলাদেশেই এখন পাওয়া যাচ্ছে সে সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। আশা করি আপনাদের কাজে লেগেছে। শিশুদের ব্যায়ামের এই এপিসোডে আমরা ইউজ করব ফোম, এবং এখানে যে ব্যায়ামটা করবে সেটা হচ্ছে সামাসল বা ডিগবাজি। আমরা সাধারণত বলি যে খুশি চোটে ডিগবাজি খেলাম, হ্যাঁ, বা দেখা যায় যে শিশুরা খুব খুশি হলে দেখা যায় যে লাফ দিয়ে উঠে ডিগবাজি দেয়। তো এটা কিন্তু খুব ভালো একটা ব্যায়াম, কারণ এটা যে কেউ কিন্তু সহজে দিতে পারে না, এবং শরীরের ভেতরে যখন সেই ক্ষিপ্রতাটা থাকে বা ব্যালেন্সটা থাকে তখন দেখা যায় এটা সম্ভব হয়। তো আমরা শিশুদের আনন্দময় কিছু ব্যায়াম কথা যেহেতু ভাবছিলাম, এবং পাশাপাশি ব্যায়ামের কষ্টটুকু দূর করে তাকে আনন্দের মাধ্যমে ফানের ভেতর ফান ওয়ার্কআউট হিসেবে যেন এটা সে করতে পারে সেরকম ভাবছিলাম। তো সেখানে ফোম ইউজ করে ডিগবাজিটা ইফেক্টিভ অ্যান্ড সেফ ওয়েতে তার জন্য খুব উপযোগী হবে। আমরা আগে ব্যায়ামটা দেখব, তারপর দেখব যে এর উপকারিতা বা কী কী সেফটি মেজার আমাদেরকে নিতে হবে। এখানে আমাকে হেল্প করবে ছোট বন্ধু লিও। ওকে লিও, স্টার্ট। গুড। অ্যান্ড সামাসল দিয়ে তুমি আবার পুশ আপসও করবে, রাইট? ওকে, অ্যান্ড গো। ইয়েস, নাইস নাইস। ওকে, আপ অ্যান্ড ক্যান ইউ শো মি এগেইন? হয়তো তুমি একবার পেরেছো, কিন্তু তুমি কি দুবার পারবে সত্যি? দেখি, ইয়েস, নাইস। অ্যান্ড আপ অ্যান্ড ডাউন। ওকে ওকে, নাইস। তোমার কি সামাসলটা করার সময় খুব বেশি মজা লাগছিল নাকি পুশ আপসটা করার সময়? সামাসলটের সময় আমরা যেটা বলি যে শিশুদের আসলে লাভঝাপ ব্যাপারটা খুব পছন্দ, তো পছন্দের জিনিসের সাথে কিছু কষ্টকর জিনিসও আপনি অ্যাড করে দিলেন, আবার পছন্দের জিনিসটাও তার জন্য খুব ইফেক্টিভ ওয়েতে সেট করলে তখন দেখা যাবে যে তার আনন্দও হলো, ব্যায়ামও হলো। এখানে সেফটি মেজার একটা রাখতে হবে যে ফোমটা যেন সেই ধরনের কুশনিং হয় যে তার মাথায় বা অন্যদিকে আঘাত না লাগে, এবং পাশাপাশি কোনো ধরনের ধারালো বা খুব খোঁচালো কোনো কিছু যেন না থাকে, যে সে যদি ব্যালেন্সটা না রাখতে পারে যেন দিকে না পড়ে যায়। এবং আস্তে আস্তে এই ব্যালেন্সটা হলে পরে সবচেয়ে উপকার যেটা শিশুদের, যে ফলিং, হঠাৎ করে রাস্তাঘাটে যে কোনো জায়গায় যদি সে পড়ে যায়, দেখা যায় যে শরীরে ইমব্যালেন্সের কারণে কোনো কিছুতে আঘাত লাগা ছাড়াও দেখা যাবে যে শুধু পড়ে যাওয়ার কারণেই সে অনেক বেশি ব্যথা পায়। যখন এই ফলিংগুলো, যেগুলো বেসিক্যালি জুডোতে ইউজ করে, যে যখন সে পড়ে যাচ্ছে তখনও তার ভেতরে যেন ব্যালেন্স থাকে, যে সে ওই ধাক্কাটা সামলে নিয়ে শরীরটাকে একটা ব্যালেন্স পজিশনে নিয়ে আসতে পারে, যে আঘাতটা যতটুকু কম আনা যায়। পাশাপাশি আমরা ফিজিক্যাল একটা পুশ আপসও অ্যাড করলাম, যে স্ট্রেংথ ট্রেনিংও হলো, ব্যালেন্সও হলো, এবং একটা ফানও হলো। প্রিয় দর্শক, আমরা জানি ডিম অত্যন্ত পুষ্টিকর খাবার, তাই চলুন এই বিষয়ে একজন পুষ্টিবিদের কাছ থেকে জানি ডিমের কি কি উপকারী দিক রয়েছে। সকালের নাস্তায় একটি ডিম না হলে যেন আমাদের চলেই না, এবং ডিম অতি পুষ্টিকর একটি খাবার। সারা বিশ্বে ডিমের প্রয়োজনীয়তা সকলেই অনুভব করেন। ডিমের প্রয়োজনীয়তা এই কারণেই, ডিমে রয়েছে উচ্চ মাত্রার কলিন, যা আমাদের মস্তিষ্কের সাথে নিউরোট্রান্সমিটার হিসেবে কাজ করে এবং দেহের মস্তিষ্কের সুরক্ষা করে থাকে। অনেকেই ডিম থেকে মুখ ফিরিয়ে নেন এই ভেবে যে
ডিম খেলে মুটিয়ে যাবেন, আসলে কিন্তু তা নয়। আমি বলবো প্রতিদিনই একটি ডিম খাবেন। এই কারণে যে ডিমের যে পর্যাপ্ত পরিমাণে অ্যালবুমিন রয়েছে, এই প্রোটিন শুধুমাত্র ডিম থেকেই পাওয়া সম্ভব, আর কোনো খাবারই কিন্তু অ্যালবুমিনের অভাব পূরণ করবে না। অনেক অনেক রোগ আছে, বর্তমানে খুবই পরিচিত হলো ক্যান্সার। এই ধরনের ক্যান্সার প্রতিরোধের জন্য ডিমের অ্যালবুমিনের কোনো জুড়ি নেই, এবং ক্যান্সারের কারণে শরীরের মধ্যে প্রচুর পরিমাণে অনেক সময় পানি চলে আসে। অ্যালবুমিন লস হওয়ার কারণেই কিন্তু এই পানি আসে, সে কারণেই আমরা ডিম থেকে এই অ্যালবুমিনের ঘাটতি পূরণ করতে পারি। যাদের নখের সুস্থতা কম এবং চুল পড়ে যায়, তাদের জন্য রয়েছে ডিমের সালফার। ডিমের সালফার গ্রহণে একমাত্র চুলের সঠিক পরিচর্যা এবং নখের সুস্থতা ফিরিয়ে আনা সম্ভব। যাদের শরীরে রয়েছে ক্যালসিয়ামের ঘাটতি এবং ভিটামিন ডি এর ঘাটতি, তারা কিন্তু একটি ডিম খেয়ে প্রতিদিন এই ক্যালসিয়াম এবং ভিটামিন ডির চাহিদা পূরণ করতে পারেন। এবং ডিমের যে ক্যালসিয়াম ভিটামিন ডি রয়েছে, এটি আমাদের শরীরে অনেক ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে সাহায্য করে। মানবদেহের শরীরের হাড়ের গঠন এবং দাঁতের সুস্থতার জন্য ক্যালসিয়াম এবং ভিটামিন ডির জুড়ি নেই। ডিম এমন একটি খাবার যা আমাদের শরীরে সম্পূর্ণভাবে ডাইজেস্ট হয় এবং আমাদের শরীরকে অনেক ধরনের রোগ জীবাণু থেকে রক্ষা করতে তখন সে সহায়তা করে। ডিম খাবার পরে একজন মানুষ 3 ঘন্টা কোনো কিছু না খেয়েও থাকতে পারেন, কারণ ডিম সেরকমই পরিপূর্ণ একটি আদর্শ খাবার, যাতে রয়েছে ভিটামিন, মিনারেলস, প্রোটিন, কার্বোহাইড্রেট এবং পর্যাপ্ত পরিমাণে ফ্যাট। ডিমের ফ্যাট নিয়েই অনেকে সবচাইতে বেশি ভয় থাকেন, কিন্তু সব ফ্যাটই কিন্তু খারাপ না। ডিমের ফ্যাট, যে যতটুকু ফ্যাট আছে তা আমাদের শরীরের জন্য যথেষ্ট উপকারী ফ্যাট, এবং এটি আমাদের কোলেস্টেরল লেভেলকে লোয়ার হতে সাহায্য করে। কখনোই এই কোলেস্টেরল আমাদের হার্টের জন্য ক্ষতিকর কোনো কিছু নয়, যদি না আমরা অন্য কোনো বাজে ফ্যাট জাতীয় খাবার গ্রহণ না করে থাকি, তাহলে ডিমের ফ্যাট আমাদের জন্য সবসময় একটি কার্যকরী উপাদান। অনেকেই মনে করে থাকেন যে যারা হার্টের রোগী তাদের জন্য ডিম খাওয়াই যাবে না, তারা শুধুমাত্র ডিমের সাদা অংশটুকু খান। ডিমের সাদা অংশটুকু এবং ডিমের কুসুম মিলে রয়েছে ডিমের মধ্যে মোটামুটি 7 গ্রাম মতো প্রোটিন। তো এতটুকু প্রোটিন থেকে যদি আমরা কুসুমটুকু বাদ দিয়ে দেই, তাহলে কিন্তু আমরা শুধুমাত্র 4 গ্রাম প্রোটিন পাবো। তো আমি মনে করি যে পুরো একটি ডিম খেয়ে আমাদের 7 গ্রাম প্রোটিন শরীরে নেওয়াই উপযুক্ত। এই 7 গ্রাম প্রোটিনই শরীরকে যথেষ্ট পরিমাণে সাপোর্ট দিতে পারে সঠিকভাবে কাজকর্ম করার জন্য। এবং ডিমে রয়েছে যেই ধরনের ভিটামিন B12, ভিটামিন এ এবং ভিটামিন ডি। ভিটামিন এ আমাদের দৃষ্টিশক্তিতে সাহায্য করে থাকে। ভিটামিন এর জন্য আমরা ডিমের কুসুমটি কখনোই ফেলে দিব না, ভিটামিন এর জন্যই আমরা কুসুমটিকে খাবো। এবং এই ভিটামিন এর তৈরি করার জন্য যে ক্যারোটিনয়েড রয়েছে, সেটি হলো লাটিন নামে একটি ক্যারোটিনয়েড রয়েছে, যা আমাদের দৃষ্টিশক্তিকে অনেক বেশি ভালো রাখে। প্রিয় দর্শক, এখন আপনাদের জন্য রয়েছে স্বাস্থ্য প্রতিদিন আজকের হেলথ টিপস। দীর্ঘদিন ধরে পড়ে থাকা স্যাভলন কিংবা ডেটলে জীবাণু বসবাস করতে পারে, তাই স্যাভলন কিংবা ডেটল নির্দিষ্ট দিন পর্যন্ত ব্যবহার করুন। প্রিয় দর্শক, এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত বা পরামর্শ থাকলে লিখে পাঠাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেইল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpt.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনার জন্য যা থাকছে: মেয়েদের মধ্যে কিছু ক্যান্সার হয় যেগুলো ছেলেদের মধ্যে কম হয় বা হয় না। কারণ একটা যেমন হলো, আমাদের দেশে মেয়েদের মধ্যে 2টো ক্যান্সারের প্রাদুর্ভাব খুব বেশি। একটি হলো স্তন ক্যান্সার আর একটি হলো জরায়ু মুখের ক্যান্সার। এই দুটোর প্রাদুর্ভাব খুবই বেশি। তাছাড়া আরেকটা হলো হেড নেক ক্যান্সার। এটাও একটা গুরুত্বপূর্ণ। এই 3টা কিন্তু খুব কমনলি আমাদের দেশে বেশি হয়। তার মধ্যে কিন্তু যেহেতু জরায়ুটা শুধুমাত্র মেয়েদেরই থাকে, ছেলেদের থাকে না, সুতরাং এই ক্যান্সারটা মেয়েদেরই হয় এবং এটার ইনসিডেন্স রেটও অনেক হাই এবং আগে একেবারেই শীর্ষে ছিল মেয়েদের মধ্যে, 25 ভাগেরও বেশি ছিল। এখন স্তনের ক্যান্সারের হারটা 26 ভাগের মতো হয়েছে, কাছাকাছি একটু বেশি। আর স্তন ক্যান্সার, যেহেতু স্তনও মেয়েদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অর্গান, সেজন্য কিন্তু এই দুটোই হয়। কিন্তু ছেলেদের মধ্যে স্তন ক্যান্সার হয় তার 3 ভাগ মাত্র, সংখ্যাটা অনেক কম। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠান দেখার জন্য ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com।
দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই নিরাপদে থাকুন। দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে নতুন কোনো অতিথি নিয়ে।